পানিতে ভাসছে উপকূলীয় জেলা, বৃষ্টি আর জোয়ারের প্রভাব। 50 বছর পর ডুবল বরিশাল সদর রোড, দিনে দুইবার ডুবছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করতে না পেরে হত্যা করে খুনিরা, উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরো 4 মামলার কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ, জারি করা রুল নিষ্পত্তিরও নির্দেশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে অস্ত্র মামলায় পাপিয়া ও সুমনের বিচার শুরু। নিজেদের নির্দোষ দাবি। 31 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। সেপ্টেম্বরেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, দেশে করোনা শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা, আরও 34 প্রাণহানি। দ্বিতীয় ভ্যাকসিনেও সাফল্য দাবি রাশিয়ার। 3 সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা, আরও 90 দিন পেছালো 2টি। প্রচারণা হবে ডিজিটাল মাধ্যমে। প্রশাসকের মেয়াদ শেষে চসিকের ভোট। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ, বায়ার্ন মিউনিখ ও পিএসজি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ম্যাচ শুরু রাত 1টায়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সন্ধ্যার সংবাদে, সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা শেষ না হতেই উপকূলীয় এলাকায় পানির তোড়। চরম দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে অস্বাভাবিক জোয়ার। সাধারণ জোয়ারের তুলনায় এখন 2 থেকে 4 ফুট উচ্চতায় উঠছে সাগরের পানি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়ি বাঁধ দিয়ে এই পানি ঢুকছে গ্রামে, শহরে। এতে যেসব অঞ্চল বন্যা কবলিত হয়নি সেগুলো পানিতে ভাসছে। বেশিরভাগ এলাকা মাছের ঘের ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে ফসল। চলতি মৌসুমে উপকূলীয় অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি ছাড়াই দিনে দুবার করে পানিতে ডুবছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকা। অভিজাত এই এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী জলাবদ্ধতা। বড় বড় বাড়ি থেকে শুরু করে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানও পানিতে তলিয়ে আছে প্রায় সপ্তাহ জুড়ে। একই অবস্থা দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জেরও। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে ভোগ্যপণ্য। অল্প সময়ের ভিতরে রাস্তাঘাট সব ডুবে যায়। এটা সিটি আবাসিক এলাকা, অথচ দীর্ঘ 15-16 বছর যাবত আমরা এই অশান্তিতে ভুগতেছি। এই অবস্থা 2-3 দিন থাকবে, তারপর আস্তে আস্তে লঘুচাপের মাত্রাটা কমে যাবে। তবে একটা জিনিস সত্য, এটা কিন্তু কোনো সাইক্লোন ফর্ম করতে যাচ্ছে না। খুলনার দক্ষিণ প্রান্তে পাইকগাছা উপজেলার শোলাদানা বেদবুনিয়া গুচ্ছগ্রাম। অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়ে এই লোকালয়ে। দিনের বেশিরভাগ সময় এখানকার বাড়িঘর, ফসলি জমি থাকে পানির নিচে। একই সাথে শিবসা নদীর ভাঙনে পাইকগাছার বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্র তলিয়ে গেছে। ভেসে গেছে চিংড়ির ঘের ও ফসলি জমি। যে বাঁধ ছিল তা তো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কাঁচা নিয়ে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। 1970 সালে সাইক্লোন গোর্কির পর এবারই বরিশাল নগরীর সদর রোড জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানির চাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে নগরীর অধিকাংশ এলাকার সড়ক, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। জোয়ারের পানি ঢুকে বরগুনায় মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। দিনে দুবার এই জেলার উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে জোয়ারের পানিতে। এতে 6 উপজেলার লক্ষাধিক মানুষ দিনের বেশিরভাগ সময় পানিবন্দী। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামত না হওয়ায় সাতক্ষীরায় এখনও বিস্তীর্ণ এলাকা পানির নিচে। স্থানীয়রা জানান, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে দিনে দুবার লোকালয়ে ঢুকছে পানি। পানিতে নিমজ্জিত পটুয়াখালী শহরও। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে কলাপাড়া, রাঙাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল সহ বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত চর। স্থানীয়রা জানান, সিডর ও আমপানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। পানিতে ভাসছে পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। কুমির প্রজননের ট্যাঙ্কগুলো ডুবে গেলেও বেষ্টনীর কারণে কুমির ও কচ্ছপ রক্ষা পেয়েছে বলে জানান বন কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। ডক্টর আতিক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথম প্রশ্ন, উপকূলীয় এলাকা পানিতে ভাসছে আমরা জানি, উত্তরের পর দক্ষিণেও এখন চরম দুর্ভোগে মানুষ। বলা হচ্ছে বেড়িবাঁধের বেহাল দশা। এই অবস্থা কেন হচ্ছে আপনার কি মনে হয়?
প্রথমত আমরা একটা ভয়ঙ্কর দুর্যোগ অবস্থার ভেতরে আছি। তার কারণ হচ্ছে যে আমাদের উত্তরের যে বন্যা, সেটা এই দক্ষিণের বন্যাটা নিয়ে এটা 4টা ভিন্ন বন্যা একই সাথে আমাদেরকে একটার পর এক, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এইভাবে এগিয়ে গেছে। এর প্রধান কারণ ছিল মে মাসের শেষে জুন মাসের প্রথমে যে প্রচন্ড বর্ষণ, যেটা ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, অরুণাচল এই সমস্ত এলাকায় ছিল। তার সম্পূর্ণ পানিটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে বেরিয়ে যেতে হয়েছিল। সেটা ব্রহ্মপুত্র হয়ে পরবর্তীতে মেঘনা থেকে এসেছিল, অবশেষে ঘুরে যে এটা পদ্মা হয়ে, গ্যাঞ্জেস হয়ে, পদ্মা হয়ে ভারতের ভেতর থেকে আবার এসে বাংলাদেশে পড়েছে। এই সামগ্রিক যে জলবায়ু বায়ু বা পানি আসা, এটা একটা প্রচন্ড গতি এবং উপরের দিকে উত্তর কুড়িগ্রাম, গাইবান্ধা পর্যন্ত এই সমস্ত এলাকা তখন ডুবে গিয়েছিল। মানুষ খুব খারাপ অবস্থায় ছিল, অনেকের ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা কমছিল, কমতে না কমতে আবারও প্রচন্ড বৃষ্টি শুরু হলো। তখন নেপাল সহ, চীন সহ, ভুটান সমস্ত যে এলাকাটায় একটা প্রচন্ড বর্ষণ, সেটাও আসলো আবার ব্রহ্মপুত্র হয়ে, গঙ্গা হয়ে, পদ্মা হয়ে বাংলাদেশে। তৃতীয়টা জুলাইয়ের মাঝামাঝি এসে আমাদেরকে আবার আঘাত আনলো এবং মনে হয়েছিল এই পানিটা সরে যাচ্ছে, কোনো জায়গা বিপদসীমার নিচে নেমে যাচ্ছিল, মানুষ তার বাসায় ফেরা শুরু করছে, কিন্তু যথেষ্ট হচ্ছিল না। ডক্টর আতিক, আপনার কথা তো বোঝা যাচ্ছে আসলে যে এবারে বন্যা পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। আমরা অনেক জায়গাতেই দেখছি কয়েক দশক পরে আসলে এত বেশি বন্যা হচ্ছে, জলাবদ্ধতার অবস্থাও অনেক খারাপ। তো এই পরিস্থিতি থেকে উদ্ধারে আসলে কোন পদক্ষেপগুলো নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? এখন এই দক্ষিণে যে অবস্থানটা, এটা হচ্ছে উঁচু জোয়ার, আমাদের বড় জোয়ার, মহাজোয়ার যেটাকে বলে, সেটা অমাবস্যার জোয়ার, এবং দক্ষিণাঞ্চলে একই সঙ্গে দুটো সাইক্লোনিক প্রেজেন্স আছে ওখানে। তার একটা খুব বেশ বড় এবং ওখানে 3 নম্বর স্থানীয় সংকেত দেখানো হয়েছে, যার ফলে এই সব মিলিয়ে প্রচন্ড ভাবে পানি উপরে উঠেছে এবং সেটা অনেক এই ধাক্কাটা অনেক বাঁধকে ভেঙে দিচ্ছে। এখন করণীয় হচ্ছে বাঁধ আমাদের থেকে মানুষকে বাঁচাতে হবে। বলা সহজ, করা কঠিন। এগুলো দরকার ছিল যখন আমরা সুপ্ত অবস্থায় আছি, বৃষ্টি পানি ছিল না, তখন বাঁধগুলোকে মেরামত করা, সেটা করা হয়নি। এখন সেই ধাক্কা চলছে। দ্বিতীয়ত, সাধারণ মানুষকে যে আশ্রয়, সেই আশ্রয়ের ব্যবস্থা করা, এবং সেটার জন্য বেশ কঠিন যে সমস্ত জায়গায় আশ্রয় নেবে, স্কুল, কলেজ বা অন্যান্য, সেগুলো অনেকটা পানির তলে, সামগ্রিকভাবে একটা প্রচন্ড কষ্টের ভেতরে। আর এখন দরকার যেটা। ডক্টর আতিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাপক অপপ্রচার আর গুজব ছড়িয়ে বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করতে পারেনি ষড়যন্ত্রকারীরা, আর এই কারণেই তাকে হত্যা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা আরও বলেন, এই হত্যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা। এ কারণে 15 আগস্টের পর প্রায় 2000 মুক্তিযোদ্ধা সেনা সদস্যকে হত্যা করে জিয়াউর রহমান। শাহ আলী জয়ের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজন করে এই আলোচনা সভার। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এতে যুক্ত হন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি আকাশকেও আমি কখনো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 15ই আগস্টের ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে সারা দেশে বঙ্গবন্ধুর নামে অপপ্রচার ছড়িয়ে ব্যর্থ হয়। বিবিসির কাছে দেয়া হত্যাকারী কর্নেল ফারুক আর রশিদের বক্তব্যে তা পরিষ্কারভাবে উঠে আসে। তাকে হত্যা করার এই প্রক্রিয়াটা শুরু করার জন্য দেখা গেছে যে আমাদের দলের আভ্যন্তরে যেমন নানা ধরনের খেলা শুরু হয়, আর পাশাপাশি জানা অজানা কিছু লোক নানাভাবে সমালোচনার মুখর হয়ে ওঠে। পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল। তার উদ্দেশ্যটাই ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা, সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা, সেটা নস্যাৎ করা। সেটা যখন তারা একান্তভাবে পারেই নাই,
তারপরেই কিন্তু তারা এই হত্যার পথ বেছে নেয়। শেখ হাসিনা বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় খন্দকার মোশতাকের সঙ্গে সরাসরি জড়িত জিয়াউর রহমান। তাদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধে একেবারে সব থেকে বেশি অবদান যাদের, খালেদ মোশাররফ থেকে শুরু করে, হায়দার থেকে শুরু করে, হুদা থেকে শুরু, প্রত্যেকে জিয়াউর রহমান কিন্তু একে একে হত্যা করেছে। 2000-এর কাছাকাছি সেনা সদস্য এবং অফিসাররা তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই দেশের যত রক্তপাত, যত হত্যাকাণ্ড, যা কিছু সবই তো সেই থেকে শুরু। এবং যেদিন থেকে আমাদের বিজয় এসেছে তারপর থেকে বোঝা যাচ্ছে যে একটা গভীর চক্রান্ত কাজ করছিল। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই হবে তার রক্তঋণ শোধ করার শ্রেষ্ঠ উপায়। বিজয়ের যে পতাকা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর দারুস সালাম সহ বিভিন্ন থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আরও 4 মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির সমন্বয়ে গঠিত ভার্চুয়াল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই 4 মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ। আদালতের রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্টে আদেশ স্থগিত চেয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন ফুল কোর্টে তাদের বেগম খালেদা জিয়ার যে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল মামলা কার্যকরী স্থগিত থাকবে সে আদেশ বহাল রেখেছে। পাশাপাশি বলেছে যে এই মামলা হাইকোর্টে গিয়ে আপনারা নিষ্পত্তি করেন, রুল হিয়ারিং করেন। বাট এই মুহূর্তে এই মামলার হাইকোর্টের যে আদেশ আছে, স্থগিত আদেশ আছে, সেটা বহাল রয়েছে। আশা করি বেগম খালেদা জিয়ার অন্য মামলাগুলো যদি একই রকম আদেশ হবে। যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো। আগামী 31 আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। রোববার দুপুর 12টার দিকে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারককে এম ইমরুল কায়েস অভিযোগ গঠন শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, তড়িঘড়ি করে অভিযোগ গঠন উদ্দেশ্যমূলক। আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান। কিছু একটা আছে, নাহলে এত তড়িঘড়ির তো কোনো কারণ নাই। বহু অস্ত্র মামলা এখানে আছে, কিন্তু একদম 1 মাসের ভিতরেই এই মামলাটা শেষ করে ফেলতে হবে। এই তড়িঘড়িটা কেন, এটা আমাদের কাছে সন্দেহের উদ্রেক করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযোগ গঠন করা হয়েছে। আমরা শুনানি অন্তে মাননীয় আদালত তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা গঠন করা হয়। এখানে তার বিরুদ্ধে যে এলিগেশন যে তারা অস্ত্র ব্যবসা করে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল। গেল 22 ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা জানান। সচিব বলেন, করোনার কারণে এবছর পিইসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হলেও এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই দ্রুত সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্কুল খুললে স্ব স্কুলে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে ক্লাস হবে সে বিষয়ে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। পাঠ পরিকল্পনা ছিল, সেটা আমরা সমাপ্ত করতে সক্ষম হয়েছি। যেহেতু স্কুল খোলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং কোভিড-19 এর এখন যে অবস্থা, সেই অবস্থায় আসলে সে স্কুল খোলার মতো পরিবেশও তৈরি হয়নি। তো সেই কারণে আমরা 3টি বিকল্প রেখে আমরা একটা নতুন লেসন প্ল্যান তৈরি করেছি।
24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। 24 ঘন্টায় 1973 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন 34 জন। এ নিয়ে দেশে 2,94,598 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন 3,941 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির বিভিন্ন তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 24 জন ও নারী 10 জন, আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,79,091 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ এখনও কমেনি। 24 ঘন্টায় 5,300-র বেশি মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ বাড়ছে বেশ কয়েকটি দেশে। 12 বছরের বেশি বয়সী শিশু কিশোরদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী করোনা কোনো না কোনো রূপে পৃথিবীতে চিরস্থায়ী থাকবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণের দিক থেকে এখনও অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের অবস্থা। প্রতিদিনই ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছে 1,200,000 মানুষ। ভারতে গেল 3 সপ্তাহ ধরে সর্বোচ্চ সংক্রমণ শনিবার অতিক্রম করেছে। 24 ঘন্টায় 70,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। নতুন করে যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, ইরাক ও ফিলিপাইনে প্রবলভাবে দেখা দিয়েছে সংক্রমণ। গেল মার্চের পর রোববার সর্বোচ্চ নতুন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আক্রান্তের সংখ্যা না কমলেও অর্থনৈতিক দিক বিবেচনা করে সৌদি আরবের সরকারি মাঠ পর্যায়ের কর্মীদের কাজে ফিরতে বলা হয়েছে আগামী 30 আগস্ট থেকে। ফ্রান্সে 40 বছরের কম বয়সীদের মধ্যেই 65 বছরের বেশি বয়সীদের চেয়ে 4 গুণ বেশি করোনা ছড়াচ্ছে বলে জানিয়েছে ফরাসি মন্ত্রণালয়। এদিকে 12 বছরের বেশি বয়সী শিশু কিশোরদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2 বছরের মধ্যেই করোনা ভাইরাস দূর হয়ে যাবে বলেই শনিবার মন্তব্য করেছিল WHO। তবে সংস্থাটির মন্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেছেন ব্রিটিশ সরকারের শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার মার্ক ওয়ালপোর্ট। করোনা থেকে রক্ষা পেতে বিশ্ববাসীকে নিয়মিত বিরতিতে চিরকাল ভ্যাকসিন নিতে হবে বলেই জানিয়েছেন তিনি। নিবিড় আমিন, নিউজ 24। স্পুটনিক 5 ভ্যাকসিনের পর এবার এপিভ্যাক করোনা নামে আরেক টিকার ট্রায়ালের সাফল্য দাবি করেছে রাশিয়া। দেশটির ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির এই ভ্যাকসিনটির 3য় স্তরের ট্রায়াল চলছে বলে জানিয়েছে রয়টার্স। আগামী সেপ্টেম্বরেই টিকার চূড়ান্ত ট্রায়াল শেষ হবে বলে জানিয়েছে মস্কো। এদিকে চীনের ভ্যাকসিন 1 মাসের মধ্যেই মানবদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হবে বলে জানিয়েছেন সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ইন ওয়েডং। ভাইরাসের ছোটখাটো রূপান্তর ভ্যাকসিনের উপর কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়াও ভারতের করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 73 দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পাবে দেশটির জনগণ। করোনা প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতার অভাব দেখে বিস্ময় প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সংক্রমণের বর্তমান পর্যায়ে এসেও অনেকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। রোববার দুপুরে রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পাবলিক প্লেসে মাস্ক পরিধান না করেই অনেকেই চলাফেরা করেন এবং এই জন্য চরম মূল্য দিতে হবে। ঘরের বাইরে গেলে মনে হয় দেশে করোনা কিছু নেই, করোনার মতো কিছু নেই। আমি আবারও সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করোনা বিরোধী প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি। সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ।
আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা ৫ এবং নওগাঁ ৬ আসনে ভোট। রোববার নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মোহাম্মদ আলমগীর এ তথ্য জানান। সচিব জানান, ঢাকা ৫ এবং নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের তফসিল সময় মতো ঘোষণা করা হবে। করোনার কারণে ঢাকা ১৮ আসনের উপনির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ ১ আসনের নির্বাচন আগেই ৯০ দিন পিছিয়ে দিয়েছে কমিশন। করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব। ঢাকা ৫ এবং নওগাঁ ৬ এই দুটি আসনের নির্বাচন আগামী ১৭ অক্টোবর ২০২০ তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করা হবে। পাবনা ৪-এর ভোট গ্রহণ হবে ২৬শে সেপ্টেম্বর। জনসভা করাই যাবে না, পথসভা করাই যাবে না, স্বাস্থ্যবিধি মেনে প্রচার, যেমন মনে করেন মাইকে প্রচার। করোনা মহামারীর প্রেক্ষাপটে এবার আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ বন্ধে সকল উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইনডোরে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে। রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। কৃষিখাতকে আধুনিক করে বাণিজ্যে নিয়ে যেতে চায় সরকার, এই মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি দাস ডক্টর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন তিনি। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ভারতের রাষ্ট্রদূত রিবা গাঙ্গুলি দাস বলেন, এগ্রো প্রসেসিং, ডেইরি, কৃষি প্রকৌশল এবং লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়ে দুদেশের সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সন্ধ্যা সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অস্থির চালের বাজার, রেকর্ড পরিমাণ উৎপাদনের পরও কেন দাম বাড়ছে তার সদুত্তর নেই কারো কাছে। অটোমিল মালিকদের অভিযোগ, শক্তিশালী গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে চালের বাজার। মৌসুমে কম দামে ধান কিনে বাজার অস্থির করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে খাদ্য সচিবের হুঁশিয়ারি, সিন্ডিকেট হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। বাড়তি দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বাস তার। সুলতান আহমেদের রিপোর্ট। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল উৎপাদনে সারা বিশ্বে তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশের নাম। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য বলছে 2019-20 অর্থবছরে বাংলাদেশে মোট উৎপাদিত ধানের পরিমাণ 3,60,00,000 মেট্রিক টন। আর এবছর সবচেয়ে বেশি 14,90,00,000 মেট্রিক টন উৎপাদন করে চীন রয়েছে সবার উপরে। এর আগে তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়া নেমেছে 4-এ। তবে বাস্তবতা যেন ধার ধারে না হিসেবের। সবচেয়ে বড় ধানের মৌসুম শেষেও বাড়ছে সব ধরনের চালের দাম। কদিন আগেও মোটা চাল বিক্রি হতো 38 টাকায়, তা এখন 44 থেকে 46 টাকা। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট চাল। চিকন চালের দামও বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা। সব চাউলের দামে বাড়ছে, মোটা, চিকন, সরু, নাজিশাইল, মিনিকেট সব চাউলের দামে বাড়ছে। সীমিত আয়ের মানুষ কোনোভাবে পারতেছে না, এই জন্য আমাদের অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে মেন্টালি। গেল কয়েক বছর ধরেই অস্থির চালের বাজার। এবারও বন্যার অজুহাতে একটি গোষ্ঠী দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ অটো রাইস মিল মালিক সমিতির। আমি বরাবরই এই সিন্ডিকেটের বিরুদ্ধে বলে আসছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই রশিদগঞ্জ সিন্ডিকেটেরা যারা আছে তারা 2017 চালের দাম বৃদ্ধি করা হয়েছিল। মাননীয় খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে অনুরোধ করবো, আপনারা এই সিন্ডিকেটকে যদি ভাঙতে না পারেন তাহলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে প্রতিবারেই। পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত আমদানির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কৃষি মন্ত্রণালয় মনে করে চালের দামকে বর্তমান অবস্থায় রাখতে হলে চালের আমদানি করার কোনো প্রয়োজন নেই, তাহলে অন্যথা কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। আর খাদ্য মন্ত্রণালয় ভাবছেন যে কিছু পরিমাণ হলেও চাল আমদানি করা যেতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যেটা করা যায় যে যদি প্রয়োজন হয় তাহলে সীমিত সংখ্যক চাল আমদানির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে, এবং সেটা কোনো অবস্থাতেই ঢালাওভাবে চাল আমদানি করা যাবে না। বাজারে চালের সংকট নেই বলে দাবি করছেন খাদ্য সচিব। কদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে বলেও দাবি তার।
ইতিমধ্যে আউশ ধান কাটা চলছে, আমরা আশা করি যে এটা খুব তাড়াতাড়ি আবার বাজারটা আবার স্টেবল হয়ে যাবে। বাজারে পর্যাপ্ত চাল আছে এবং কৃষকের ঘরে প্রচুর খাদ্য বা বাজারেও আছে, কৃষকের কাছেও আছে। কোনো সিন্ডিকেট এবার চলবে না, সিন্ডিকেট আমরা ভেঙে দিচ্ছি। সিন্ডিকেট হলে ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন খাদ্য সচিব। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পেরুতে চলমান মহামারী প্রতিরোধে আরোপিত বিধি নিষেধ উপেক্ষা করেই রাজধানীর লিমায় আয়োজিত নৈশ ক্লাবের পার্টিতে পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায় শনিবার রাতে লিমার থমাস রেস্তোরাঁ ক্লাবে প্রায় 120 জন পার্টিতে অংশ নিয়েছিলেন। ক্লাবের দ্বিতীয় তলার এই পার্টি ভেঙে দিতে পুলিশ অভিযান শুরু করলে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পদদলিত হয়ে 13 জনের প্রাণহানি ও 3 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পেরুর রাজধানীর লস অলিভোস জেলার বাসিন্দারা ওই নৈশ ক্লাবের পার্টির বিষয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার খবরে ক্লাবটিতে আগতরা একজনের আগে আরেকজন বের হওয়ার জন্য চেষ্টা করলে পদদলনে এই হতাহতের ঘটনা ঘটে। শেষ করব সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। পানিতে ভাসছে উপকূলীয় জেলা, বৃষ্টি আর জোয়ারের প্রভাব। 50 বছর পর ডুবল বরিশাল সদর রোড, দিনে 2 বার ডুবছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করতে না পেরে হত্যা করে খুনিরা, উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরো 4 মামলার কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ, জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে অস্ত্র মামলায় পাপিয়া ও সুমনের বিচার শুরু, নিজেদের নির্দোষ দাবি। 31 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ। সেপ্টেম্বরেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, দেশে করোনা শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা। আরো 34 প্রাণহানি, দ্বিতীয় ভ্যাকসিনেও সাফল্য দাবি রাশিয়ার। 3 সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা, আরো 90 দিন পেছালো 2টি। প্রচারণা হবে ডিজিটাল মাধ্যমে। প্রশাসকের মেয়াদ শেষে চসিকের ভোট। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আজ, বায়ার্ন মিউনিখ ও পিএসজির জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ম্যাচ শুরু রাত 1টায়। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।